আর একটা জিনিস মাথায় রাখতে হবে, আপনার সংসারে তৃতীয় পক্ষ তখনই ইন্টারফেয়ার করতে পারবে যদি সেই ঝামেলা আপনি মেটাতে না পারেন। অতএব এখানে ঝামেলা আছে, আমাদের নিজস্ব সংকট আছে, সমস্যা আছে। সেজন্য আমরা বারবার বলেছি মালিক পক্ষ, শ্রমিক পক্ষ এবং সরকার সবাই মিলে বসে এই সমস্যার সমাধান করতে হবে। যদি আমরা করতে পারি, কোনো পক্ষ এখানে ইন্টারফেয়ার করতে পারবে না। একটা বিষয় আছে, আপনারা জানেন যে পোশাক শিল্পে লক্ষ লক্ষ ভারতীয় এবং শ্রীলঙ্কানরা কাজ করছে। আমরা বারবার দাবি করেছি যে এই লেভেলের যোগ্য এবং পেশাদার ইংরেজি জানা মানুষ বাংলাদেশে আছে, বিদেশেও প্রবাসী বাংলাদেশিরা আছে, লক্ষ লক্ষ স্টুডেন্টরা সারা বিদেশে ছড়িয়ে আছে। আপনি ভারতীয় শ্রীলঙ্কানকে $2,500-3,000 মাসে বেতন দেন, কিন্তু বাংলাদেশি দেখলে আপনি 50,000 টাকার বেশি উঠতে চান না। এটা কেন? আপনি বাংলাদেশে 2.5 লাখ টাকা বেতন দেন, দেখেন ইংলিশ জানা লোক আছে কিনা। অতএব যে যে যুক্তিতে বায়ারদের সাথে নেটওয়ার্ক, কমিউনিকেশন এগুলোর কথা বলছেন, এটা গ্র্যাজুয়ালি আমরা বিডাকেও বলবো একই রকম। বিনিয়োগ বোর্ড যেটা আছে, আপনারা বিএনপি জামাত মাটির নিচ থেকে যেভাবে খুঁজে খুঁজে এনে গ্রেফতার করেছেন, হাজারে হাজারে গুম খুন করেছেন, সাডেনলি আপনারা এটা বুঝতে পারছেন না কেন যে গার্মেন্টসে কোত্থেকে এসে ঢিল পড়তেছে, কারা লুঙ্গি পরে হেলমেট পরে এসে শ্রমিকদেরকে হত্যা করছে, কারা গুলি করতেছে বিল্ডিংয়ের, গার্মেন্টসের বিল্ডিংয়ের উপর থেকে, ওটার প্রতিবাদে আবার গার্মেন্টসে আগুন লাগায় দিচ্ছে। তা আপনারা এত কিছু পারেন, এত কিছু বোঝেন, গত 16 বছরে আমাদেরকে এত দৌড়ের উপরে রাখলেন 16 বছর ধরে, আপনারা এটা বুঝতেছেন না এখন যে কোথায় কি হচ্ছে। অতএব গোয়েন্দা সংস্থাকে বলছি, বিএনপি জামাতের পিছনে সময় না দিয়ে রাজনৈতিক দলের পিছনে দয়া করে নিজের দায়িত্ব পালন করেন। ইটস নট ইউর বিজনেস। আমাদেরকে আমাদের পলিটিক্স করতে দেন। আপনাদের কাজ হচ্ছে দেশের সেফটি সিকিউরিটি এনশিওর করা, যেটা আপনারা করতে পারেন নাই গত 16 বছর। অতএব পট পরিবর্তন হয়েছে, আপনাদের দায়িত্ব, আপনারা প্রফেশনালি সার্ভ করেন। আমরা মিলিটারিকে ওয়েলকাম করতেছি, সেনাবাহিনীর ডিপ্লয়মেন্টকে। আমরা চাই আপনারা প্রফেশনালি কাজ করবেন। জাতির বিভিন্ন ক্রাইসিসে আপনারা যেভাবে সাহায্য করেছেন, আপনারা অনেক স্বৈরাচারকেও সাহায্য করেছেন, কিন্তু আমরা আশা করব 5 তারিখের পর থেকে যেভাবে আপনারা জনগণের পাশে দাঁড়িয়েছেন, দেশের মানুষের পক্ষে দাঁড়িয়েছেন, স্বাধীনতার সার্বভৌমত্ব এবং জাতীয় স্বার্থের পক্ষে দাঁড়িয়েছেন, সেখানে এসেই আপনারা আপনাদের প্রফেশনাল পেশাদারদের সাথে দায়িত্ব পালন করবেন, এটাই আমরা আশা করি। সেনাবাহিনীর পাওয়ারটা ইনফ্যাক্ট আরও আগে দেওয়া দরকার ছিল। আপনারা জানেন যে গত মাসের 5 তারিখে বেগম লক্ষণ সেন পালিয়ে যাওয়ার পরে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু কমপ্লিটলি ব্রেকডাউন করেছে। 40 থেকে 50% পুলিশ কর্মকর্তা এবং কনস্টেবল যারা আছেন, এসআই যারা আছেন, তারা এখনও কাজে ফেরেন নাই। যারা 5 তারিখে অস্ত্র নিয়ে থানা থেকে বেরিয়েছেন, তারা অস্ত্র জমা দেন নাই। অতএব বাংলাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি কিন্তু বেশ খারাপ অবস্থায় আছে। আপনারা দেখতে পাচ্ছেন ট্রাফিকের অবস্থা কী। অলমোস্ট কোনো মোড়ই আপনি ট্রাফিক দেখতে পাবেন না। দেখতে পেলেও যেখানে 4 জন 5 জন 6 জন ছিল, সেখানে আপনি 1 জন দেখতে পাবেন, এবং তারা বেশ হিমশিম খাচ্ছেন ট্রাফিক নিয়ন্ত্রণ করতে। তাই এই যে মিলিটারিকে ম্যাজিস্ট্রেসি দিয়ে ডিপ্লয় করাটা ইনফ্যাক্ট গত 5 তারিখ থেকে করা দরকার ছিল, গত মাসের। তাহলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও ভালো থাকতো। এবং দেখেন আলটিমেটলি কিন্তু জয়েন্ট অপারেশনে সেনাবাহিনীকে নামাতে হয়েছে গত 1 সপ্তাহ আগে। তাহলে এটা যদি আপনি গত মাসের 5 তারিখ থেকে করতেন, তাহলে সংকটটা আরও কম ঘনীভূত হতো এবং আমরা আরও বেশি কম ঝামেলার মধ্যে পড়তাম। আর তাদের পাওয়ার কিন্তু আপনার খুব লিমিটেড করে দিয়েছে ম্যাজিস্ট্রেসি। তাদের খুব বেশি কিছু করবার নাই, এবং খুব ছোটোখাটো অন্যায়, ধরেন এই ইমিডিয়েটলি কাউকে ডিটেইন করা, ছ্যাঁচড়া, চুরি, বাটপারি, চাঁদাবাজি, যেখানে পুলিশকে পেট্রোলে পাওয়া যাচ্ছে না, ফোন করে পাওয়া যাচ্ছে না, থানায় সাপোর্ট দেওয়া, এই ধরনের কাজ তারা করবেন। আর পোশাক শিল্প খাতের ব্যাপারে যেটা হচ্ছে যে তারা ইতিমধ্যে কিন্তু এটা ছাড়াই ওখানে আছেন। পোশাক শিল্প কারখানাগুলো যেখানে আছে, তারা ইতিমধ্যে সেনাবাহিনীর পক্ষ থেকে ক্লাস্টার করেছেন, জোন করেছেন, জোন করে করে সেখানে ইতিমধ্যে তারা ডিপ্লয়মেন্ট করছেন। এখানে আমাদের র্যাব, বিজিবি, এপিবিএন এগুলো সবগুলো কাজ করছে। যেটা কাজ করছে না সেটা হচ্ছে ডিজিএফআই এবং এনএসআই। নট ইউর বিজনেস। আমাদেরকে আমাদের পলিটিক্স করতে দেন। আপনাদের কাজ হচ্ছে দেশের সেফটি সিকিউরিটি এনশিওর করা, যেটা আপনারা করতে পারেন নাই গত 16 বছর। অতএব পট পরিবর্তন হয়েছে, আপনাদের দায়িত্ব, আপনারা প্রফেশনালি সার্ভ করেন। একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভারতকে আমি কোন জায়গায় ব্লেম করবো, এটা রাইটলি হইতে হবে, ন্যায্যতার ভিত্তিতে হইতে হবে। মানে ছুটকো ভারত বিদ্বেষ, বিরোধিতা করার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা চাই যেখানে বাংলাদেশের মানুষ দায়ী, তাকে দায়িত্ব নিয়ে তার দায়শোধ করতে হবে। এখানে আমাদের র্যাব, বিজিবি, এপিবিএন এগুলো সবগুলো কাজ করছে। যেটা কাজ করছে না সেটা হচ্ছে ডিজিএফআই এবং এনএসআই। আপনারা বিএনপি জামাত মাটির নিচ থেকে যেভাবে খুঁজে খুঁজে এনে গ্রেফতার করেছেন, হাজারে হাজারে গুম খুন করেছেন, সাডেনলি আপনারা এটা বুঝতে পারছেন না কেন যে গার্মেন্টসে কোত্থেকে এসে ঢিল পড়তেছে, কারা লুঙ্গি পরে হেলমেট পরে এসে শ্রমিকদেরকে হত্যা করছে,
কারা গুলি করতেছে বিল্ডিংয়ের, গার্মেন্টসের বিল্ডিংয়ের উপর থেকে, ওটার প্রতিবাদে আবার গার্মেন্টসে আগুন লাগায় দিচ্ছে। তা আপনারা এত কিছু পারেন, এত কিছু বোঝেন, গত 16 বছরে আমাদেরকে এত দৌড়ের উপরে রাখলেন 16 বছর ধরে, আপনারা এটা বুঝতেছেন না এখন যে কোথায় কি হচ্ছে। অতএব গোয়েন্দা সংস্থাকে বলছি, বিএনপি জামায়াতের পিছনে সময় না দিয়ে রাজনৈতিক দলের পিছনে দয়া করে নিজের দায়িত্ব পালন করেন। ইংরেজি জানা মানুষ বাংলাদেশে আছে, বিদেশেও প্রবাসী বাংলাদেশিরা আছে, লক্ষ লক্ষ স্টুডেন্টরা সারা বিদেশে ছড়িয়ে আছে। আপনি ভারতীয় শ্রীলঙ্কানকে $2500-3000 মাসে বেতন দেন, কিন্তু বাংলাদেশি দেখলে আপনি 50,000 টাকার বেশি উঠতে চান না। এটা কেন? আপনি বাংলাদেশে 2.5 লাখ টাকা বেতন দেন, দেখেন ইংলিশ জানা লোক আছে কিনা। দেখেন মধ্যম আয়ের দেশে যাবার একটা প্ল্যান আছে 2026-এ। আমরা এখনও আপনার নিম্ন মধ্যম আয়ের দেশের মধ্যে আছি। আর মূল বিষয়টা হচ্ছে যে অর্থনীতির যে অবস্থা 2026 সালে কোনোভাবেই আমরা মধ্যম আয়ের দেশ হতে পারবো না, এই পরিকল্পনা বাদ দিতে হবে। বরং পৃথিবীর অনেক দেশ আছে মধ্যম আয়ের দেশ হওয়ার যোগ্যতা থাকার পরেও তারা কখনো এটা ঘোষণা দেয় না, তারা এটা হতে চায় না। কারণ এটা হতে চাওয়ার সাথে অনেকগুলো সুবিধা দুনিয়া থেকে তারা পায় না। ঋণ সুবিধা পায় না, ধরেন ঋণের সুদ বেড়ে যায়, ঋণের যে লম্বা সময় ঋণ পাওয়ার যে জায়গাটা থাকে সেটা থাকে না। অতএব ব্যবসা বাণিজ্য, রপ্তানি, ঋণ সব কিছু বিবেচনায় 2026 সালে কোনোভাবেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশ হতে পারবে না। আমরা যেখানে আছি নিম্ন মধ্যম আয়ের দেশ, সেই জায়গাতে আমাদের থাকতে হবে আমাদের অর্থনীতিকে আরও মজবুত না করা পর্যন্ত, এবং সেটাই আমাদের সবার জন্য, আমাদের পোশাক শিল্পের জন্য কল্যাণকর। শ্রমিক লীগ আর ছাত্রলীগ যুবলীগের ছেলেপেলেরা যারা এই যে হেলমেট বাহিনী হয়ে ঝামেলা করছে, ওরা কি ভারতের নাগরিক? তো বাংলাদেশের লোক। যে সকল মালিকরা ন্যায্য বেতন দেয় না শ্রমিকদের কাজ করার পরে, ওরা কি ভারতের নাগরিক? মিথ্যা শ্রমিক সংগঠন করে করে যে ধরনের বাটপারি করতেছে আমাদের শ্রমিক নেতারা, ওরা কি ভারতের নাগরিক? বাংলাদেশে ওয়ার্কিং কন্ডিশন, শ্রমিকদের ভাই বোনদের ন্যূনতম যে কাজের এই অধিকার দরকার, পেনশনের অধিকার দরকার। অনেক শ্রমিক বোন আছে যাদের রিসেন্টলি বাচ্চা হয়েছে, অথবা দুগ্ধপোষ্য শিশু আছে, সেই বাচ্চাটাকে দেখভাল করবার জায়গা নাই, অথবা দিচ্ছে না মালিক পক্ষ। সেটা কি ভারতের কারণে হচ্ছে? একটা জিনিস মাথায় রাখতে হবে যে ভারতকে আমি কোন জায়গায় ব্লেম করব, এটা রাইটলি হইতে হবে, ন্যায্যতার ভিত্তিতে হইতে হবে। ছুটকো ভারত বিদ্বেষ বিরোধিতা করার রাজনীতিতে আমরা বিশ্বাস করি না। আমরা চাই যেখানে বাংলাদেশের মানুষ দায়ী, তাকে দায়িত্ব নিয়ে তার দায়শোধ করতে হবে। তারাও যেন গ্র্যাজুয়ালি এই সেক্টরে, যেহেতু একটা 4 দশকের একটা সেটেল সেক্টর, আমরা মনে করি এটা বাংলাদেশের শতভাগ নির্ভরতার সুযোগ এখানে আছে। এটা গ্র্যাজুয়ালি করতে হবে যেন আমাদের দেশের ইন্ডাস্ট্রির কোনো ক্ষতি না হয়। পাশাপাশি আমরা আরেকটা বলেছি যে আমাদের যে রপ্তানি যে কাঁচামাল আছে এই পোশাক শিল্পের, বিশেষ করে তুলা এবং সুতা, এটা লার্জলি আমরা আমদানি করি হচ্ছে ভারত থেকে, এবং সেটা অনেক, প্রায় $3-4 বিলিয়ন প্রতি বছর। আমরা মনে করি যে এই বাজারটার একটা বিকল্প আমাদের খোঁজা দরকার, যেখানে যেখানে বাংলাদেশের তুলা ডেভেলপ করা দরকার, অথবা বিদেশ থেকে বিদেশি বাজার তৈরি করার সুযোগ আছে কম মূল্যে, সেটা করা দরকার।